বনানীর গল্প চ্যানেলে সবাইকে স্বাগত। আমি বনানী পড়ে শোনাচ্ছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের প্রেমের গল্প আমরা। আজ শোনাব গল্পটির প্রথম পর্ব। সেবার গ্রীষ্মকালের শেষ দিকে দিন চারেক ইনফ্লুয়েঞ্জাতে ভুগে উঠলেন আমার স্বামী। এমনিতেই তিনি একটু রোগা ধরনের মানুষ। ইনফ্লুয়েঞ্জার পর তার চেহারাটা আরও খারাপ হয়ে গেল। দেখতাম তার হনুর হাত দুটো গালের চামড়া ফুঁড়ে বেরিয়ে আছে, গাল বসা, চোখের নিচে কালি, আর তিনি মাঝে মাঝে শুকনো মুখে ঢোক গিলছেন। কণ্ঠাস্থিটা ঘন ঘন ওঠানামা করছে। তাকে খুব অন্যমনস্ক, কাহিল আর কেমন যেন লক্ষ্মী ছাড়া দেখাতো। আমি তাকে খুব যত্ন করতাম। বিট গাজর সিদ্ধ, টেংরির জুস, দুবেলা একটু একটু মাখন, আর রোজ সম্ভব নয় বলে মাঝে মধ্যে এক আধটা ডিমের হাফ বয়েল তাকে খাওয়াতাম। কিন্তু ইনফ্লুয়েঞ্জার 1 মাস পরেও তার চেহারা ভালো হলো না, বরং আরও দুর্বল হয়ে গেল। সিঁড়ি ভেঙে দোতলায় উঠে তিনি ভয়ঙ্কর হাঁফাতেন। রাত্রিবেলা তার ভালো ঘুম হতো না। অথচ দেখতাম সকালবেলা চেয়ারে বসে চায়ের জন্য অপেক্ষা করতে করতে তিনি ঢুলছেন, কষ বেয়ে নাল গড়িয়ে পড়ছে। ডাকলে চমকে উঠে সহজ হওয়ার চেষ্টা করতেন বটে, কিন্তু স্পষ্টই বোঝা যেত যে তিনি স্বাভাবিক নেই, বরং অন্যমনস্ক এবং দুর্বল দেখাচ্ছে তাকে। ভয় পেয়ে আমি জিজ্ঞেস করলাম, তোমার কি হয়েছে বলো তো? তিনি বিব্রত মুখে বললেন, অনু, আমার মনে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা আমার এখনও সারেনি। ভিতরে ভিতরে আমার যেন জ্বর হয়, হাড়গুলো কটকট করে, জিভ তেতো তেতো লাগে। কিন্তু তুমি আমার গাটা ভালো করে দেখো তো। গায়ে হাত দিয়ে দেখি গা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ঠান্ডা। সে কথা বলতেই তিনি হতাশভাবে হাত উল্টে বলেন, কী যে হয়েছে ঠিক বুঝতে পারছি না। আমার বোধহয় একটু এক্সারসাইজ করা দরকার। সকালে বিকালে একটু হাঁটলে শরীরটা ঠিক হয়ে যাবে। পরদিন থেকে খুব ভোরে উঠে আর বিকেলে অফিস থেকে ফিরে তিনি বেড়াতে বেরোতেন। আমি আমাদের 7 বছর বয়সের ছেলে বাপিকে তার সঙ্গে দিতাম। বাপি অবশ্য বিকেলবেলা খেলা ফেলে যেতে চাইতো না, যেত সকালবেলা। সে প্রায়ই এসে আমাকে বলতো, বাবা একটুও বেড়ায় না মা, পার্ক পর্যন্ত গিয়েই দাঁড়িয়ে থাকে আর রেলিংয়ে ঠ্যাস দিয়ে ঢুলতে থাকে। আমি বললাম, চলো বাবা লেক পর্যন্ত যাই, বাজ খেলা দেখে আসি। আমাদের স্কুলের ছেলেরাও এখানে ফুটবল প্র্যাকটিস করে। কিন্তু বাবা রেল লাইন পারই হয় না, কেবল ঢুলু ঢুলু চোখ করে বলে, তুই যা, আমি এখানে দাঁড়াই, ফেরার সময় আমায় খুঁজে নিস। আমাদের স্নানঘরটা ভাগের, বাড়িওয়ালা আর অন্য এক ভাড়াটের সঙ্গে। একদিন সকালবেলা অফিসের সময় অন্য ভাড়াটে শিবুবাবুর গিন্নি এসে চুপি চুপি বললেন, ও দিদি, আপনার কর্তাটি যে বাথরুমে ঢুকে বসে আছেন, তারপর আর কোনো সারা শব্দ নেই। আমার কর্তাটি তেল মেখে কখন থেকে ঘোরাফেরা করছেন, এইমাত্র বললেন। দেখি তো অজিতবাবু তো কখনো এত দেরি করে না। শুনে ভীষণ চমকে উঠলাম। তাড়াতাড়ি গিয়ে আমি বাথরুমের দরজায় কান পাতলাম, কিন্তু বাথরুমটা একদম নিশ্চুপ। বন্ধ দরজার ওপাশে যে কেউ আছে তা মনেই হয় না। দরজায় ধাক্কা দিয়ে ডাকলাম, ওগো কী হলো? তিনি বললেন, কেন এত দেরি করছো কেন? তিনি খুব আস্তে যেন আপন মনে বললেন, ঠিক বুঝতে পারছি না। তারপর হুড়মুড় করে জল ঢেলে কাক স্নান সেরে তিনি বেরিয়ে এলেন। পরে যখন জিজ্ঞেস করলাম, বাথরুমে কী করছিলে তুমি? তখন উনি বিরস মুখে বললেন, গাটা এমন শিরশির করছিল যে জল ঢালতে ইচ্ছে করছিল না, তাই চৌবাচ্চার ধারে উঠে বসেছিলাম। বসেছিলে কেন? ঠিক বসেছিলাম না, জলে হাত ডুবিয়ে রেখে দেখছিলাম ঠান্ডাটা শুয়ে যায় কিনা। বলে তিনি কিছুক্ষণ নীরবে ভাত নিয়ে নাড়াচাড়া করে একসময় বললেন, আসলে আমার সময়ের জ্ঞান ছিল না। বাথরুমের ভিতরটা কেমন ঠান্ডা ঠান্ডা, জলে অন্ধকার, আর চৌবাচ্চা ভর্তি জল ছলছল করে উপচে বয়ে যাচ্ছে খিলখিল করে, কেমন যেন লাগে। ভয় পেয়ে আমি জিজ্ঞেস করলাম, কেমন? উনি ম্লান একটু হাসলেন, বললেন, ঠিক বোঝানো যায় না, ঠিক যেন গাছের ঘন ছায়ায় বসে আছি আর সামনে দিয়ে নদী বয়ে যাচ্ছে। সেদিন বিকেলে অফিস থেকে ফিরে এসে তিনি বললেন, বুঝলে, ঠিক করলাম এবার বেশ লম্বা অনেক দিনের একটা ছুটি নেব, নিয়ে কোথাও বেড়াতে যাব। অনেক দিন কোথাও যাই না। অনু, আমার মনে হচ্ছে একটা চেঞ্জের দরকার, শরীরের জন্য না, কিন্তু আমার মনটাই কেমন যেন ভেঙে যাচ্ছে। অফিসে আমি একদম কাজকর্ম করতে পারছি না। আজ বেলা 3টে নাগাদ আমার কলিগ সিগারেট চাইতে এসে দেখে যে আমি চোখ চেয়ে বসে আছি, কিন্তু সাড়া দিচ্ছি না। সে ভাবলো আমার স্ট্রোক ফোক কিছু একটা হয়েছে, তাই ভয় পেয়ে চেঁচামেচি করে সবাইকে ডেকে আনলো। কী কেলেঙ্কারি, অথচ তখন আমি জেগেই আছি।
জেগেছিলে, তবু সাড়া দাওনি কেন? কি যেন আজকাল ভীষণ অলস বোধ করি। কারো ডাকে সাড়া দিতে অনেকক্ষণ সময় লাগে। এমনকি মাঝে মাঝে অজিত ঘোষ নামটা যে আমার, তা বুঝতে অনেকক্ষণ সময় লাগে। কেউ কিছু বললে চেয়ে থাকি, কিন্তু বুঝতে পারি না। ফাইলপত্র নাড়তে ইচ্ছে করে না। একটা কাগজের টেবিলের এধার থেকে ওধারে সরাতে পিনকুশনটা কাছে টেনে আনতে গেলে মনে হয় পাহাড় ঠেলার মতো পরিশ্রম করছি। সিগারেটের ছাই কত সময় জামায় কাপড়ে উড়ে পড়ে, আগুন ধরার ভয়েও সেটাকে ঝেড়ে ফেলি না। শুনে আমার বুকের ভিতরটা হঠাৎ ধক করে উঠল। বললাম, তুমি ডাক্তার দেখাও, চলো আজকেই আমরা মহিম ডাক্তারের কাছে যাই। দূর, উনি হাসলেন, বললেন, আমার সত্যিই যেমন তেমন কোনো অসুখ নেই। অনেক দিন ধরে একই জায়গায় থাকলে, একই পরিবেশে ঘোরাফেরা করলে মাথাটা একটু জমাট বেঁধে যায়। ভেবে দেখো, আমরা প্রায় 4-5 বছর কোথাও যাইনি। গতবার কেবল বিজুর পৈতে ব্যান্ডেল, আর কোথাও না। চলো কাছাকাছি কোনো সুন্দর জায়গা থেকে মাসখানেক একটু ঘুরে আসি, তাহলে সব ঠিক হয়ে যাবে। এমন জায়গায় যাব সেখানে একটা নদী আছে আর অনেক গাছগাছালি। আমার স্বামী চাকরি করেন অ্যাকাউন্টস অফিসে, কেরানি। আর কিছুদিন বাদে তিনি সাবঅর্ডিনেট অ্যাকাউন্ট সার্ভিসের পরীক্ষা দেবেন বলে ঠিক করেছেন। অঙ্কে তার মাথা খুব পরিষ্কার। বন্ধুরা বলে অজিত এক চান্সে বেরিয়ে যাবে। আমারও তাই বিশ্বাস। দুদিন আগেও তাকে পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত দেখতাম। দেখে খুব ভালো লাগতো আমার। মনে হতো ওর যেমন মনের জোর, তাতে শক্ত পরীক্ষাটা পেরিয়ে যাবেই। তখন সংসারের একটু ভালো অবস্থা হবে। সেই পরীক্ষাটার উপর আমাদের সংসারের অনেক পরিকল্পনা নির্ভর করে আছে। তাই চেঞ্জের কথা শুনে আমি একটু ইতস্তত করে বললাম, এখন 1-1.5 মাস ছুটি নিলে তোমার পড়াশোনার ক্ষতি হবে না? উনি খুব অবাক হয়ে বললেন, কিসের পড়াশুনো? ওই যে SAS না কি যেন। শুনে ওর মুখ গম্ভীর হয়ে গেল। ভীষণ হতাশ হলেন উনি। বললেন, তুমি আমার কথা ভাবো নাকি আমার চাকরি বাকরি উন্নতি এইসবের কথা? অনু, তোমার কাছ থেকে আমি আরেকটু সিম্প্যাথি আশা করি। তুমি বুঝতে পারছো না আমি কি একটা অদ্ভুত অবস্থার মধ্যে আছি। আমি লজ্জা পেলাম, তবু মুখে বললাম, বাহ, তোমাকে নিয়ে ভাবি বলেই তো তোমার চাকরি, পরীক্ষা, উন্নতি সব নিয়েই আমাকে ভাবতে হয়। তুমি আর তোমার সংসার, এছাড়া আমার কি ভাবনা আছে বলো? উনি ছেলে মানুষের মতো রেগে চোখ মুখ লাল করে বললেন, আমি আর আমার সংসার কি এক? অবাক হয়ে বললাম, এক নও? উনি ঘন ঘন মাথা নেড়ে বললেন, না, মোটেই না। সেটা বোঝো না বলেই তুমি সবসময় আমাকে সংসারের সঙ্গে জড়িয়ে দেখো, আলাদা মানুষটাকে দেখো না। হেসে বললাম, তাই বুঝি? উনি মুখ ফিরিয়ে বললেন, তাই। আমি যে কেরানি তা তোমার পছন্দ না। আমি অফিসার হলে তবে তোমার শান্তি। এই আমায় তোমাকে বলে দিচ্ছি, আমি চিরকাল এই রকম কেরানিই থাকবো, তাতে তুমি সুখ পাও আর না পাও। থাকো না, আমি তো কেরানিকেই ভালোবেসেছি, তাই বাসবো। কিন্তু উনি এ কথাতেও খুশি হলেন না। রাগ করে জানালার তাকের ওপর বসে বাইরের মরা বিকেলের দিকে চেয়ে রইলেন। বেড়াতে গেলেন না। দেখলাম জ্বর আসার আগের মতো ওর চোখ ছলছল করছে। মাঝে মাঝে কাঁপছে ঠোঁট। হাঁটু মুড়ে বুকের কাছে তুলে এমনভাবে বসে আছেন যে রোগা দুর্বল শরীরটা দেখে হঠাৎ মনে হয় বাচ্চা একটা রোগে ভোগা ছেলেকে কেউ কোলে করে জানালায় বসিয়ে দিয়েছে। আচ্ছা পাগল, আমাদের ছেলের বয়স 7, মেয়ের বয়স 4। আজকালকার ছেলে মেয়ে অল্প বয়সী শেয়ানা। তার ওপর বাসায় রয়েছে ঠিকে ঝি, ভাড়াটে আর বাড়িওয়ালার ছেলে মেয়ে। এতজনের চোখের সামনে ভর সন্ধ্যে কী করে আমিও রাগ ভাঙাই? তবু পায়ের কাছটিতে মেঝেতে বসে আস্তে আস্তে বললাম, লক্ষ্মী সোনা রাগ করে না। ঠিক আছে, চলো কিছুদিন ঘুরে আসি। পরীক্ষা না হয় এবছর না দিলে, ও তো ফি বছরই হয়। উনি সামান্য একটু বাঁকা হাসি এসে বললেন, তবু দেখো, পরীক্ষার কথাটা ভুলতে পারছো না। এবছর নয় তো সামনের বার। কিন্তু আমি তো বলেই দিয়েছি কোনোদিন আমি পরীক্ষা দেব না। দিও না? কে বলেছে দিতে? আমাদের অভাব কিসের? বেশ চলে যাবে। এবার ওঠো তো। আমার স্বামীর অভিমান একটু বেশিক্ষণ থাকে। ছেলেবেলার থেকে উনি কোথাও তেমন আদর যত্ন পাননি। অনেক দিন আগেই মা বাবা মারা গিয়েছিল। তারপর থেকেই মামা বাড়িতে একটু অনাদরেই বড় হয়েছেন। BSc পরীক্ষা দিয়েই ওকে সে বাড়ি ছেড়ে মির্জাপুরের একটা মেসে আশ্রয় নিতে হয়। সেই মেসে 10 বছর থেকে চাকরি করে উনি খুব নৈরাশ্যবোধ করতে থাকেন। তখন ওর বয়স 30। ওর রুমমেট ছিলেন আমার বুড়ো কাকা। তিনি মতলব করে ওকে একদিন আমাদের বাড়িতে বেড়াতে নিয়ে এলেন। তারপর মেসে ফিরে গিয়ে জিজ্ঞেস করলেন, আমার ভাইজিকে কেমন দেখলে? উনি খুব লজ্জা টজ্জা পেয়ে অবশেষে বললেন, চোখ দুটি বেশ তো।
তারপরেই আমাদের বিয়ে হয়ে গেল। আমরা উঠলাম এসে লেক গার্ডেন্সের পাশে গরিবদের পাড়া গোবিন্দপুরে। যখন এই একা বাসায় আমরা দুজন, তখন উনি আমাকে সারাক্ষণ ব্যস্ত রাখতেন দুরন্ত অভিমানে। এই যে আমি অফিসে চলে যাই, তারপর কি তুমি আর আমার কথা ভাবো? কি করে ভাববে? আমি 30 বছরের বুড়ো আর তুমি 20-র খুকি। তুমি আর জানালায় দাঁড়াওনি? কাল রাতে আমি যে জেগেছিলাম কেউ কি টের পেয়েছিল? কি ঘুম বাব্বা! ওর অভিমানে দুরন্ত হলো, সেটা ভাঙা শক্ত না, একটু আদরেই সেটা ভাঙানো যায়। কিন্তু এবারকার অভিমান বা রাগ সে অনাদরে বড় হওয়া মানুষ, ছেলে মানুষই নেই আঁকড়ে ব্যাপার তো নয়। সেই ব্যাপারটা যেন একটু জটিল। হয়তো উনি একেবারে অমূলক কথা বলছেন না, আমি সংসারে ভালো মন্দর সাথে জড়িয়েই ওকে দেখি। এর বাইরে যে একা মানুষটা, যার সঙ্গে অহরহ বাইরের জগতের একটা অদৃশ্য বনিমানার অভাব চলছে, তার কথা তো আমি জানি না। নইলে উনি কেন লোকের ডাকে সাড়া দেন না, কেন চৌবাচ্চার জলে হাত ডুবিয়ে অনেকক্ষণ বসে থাকেন, তা আমি বুঝতে পারতাম।